ড্রপ ঠিক মতন দিয়ে ওটা জানি মিস না যায়, আর সমস্যা দিকে না তো আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দয়ে অনেক ভালো আছি। পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আমি সামিরা আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে দেখতে কিন্তু 10টা রমজান চলে গেল, 11তম রমজানে পড়েছে। আর আজকে একটা তরমুজ এনেছে, বিশাল বড় সাইজের, 9 কেজি ওজনের। তো তরমুজটা দেখতে কিন্তু খুব সুন্দর, একদম দেখা যাচ্ছে গোল একটা বলের মতো। তো আমার বরকে বললাম তুমি তরমুজটা কেটে দিয়ে যাও। আর সত্যি কথা, ফ্রিজে জায়গা নাই, যে ফ্রিজে যে আবার গুছিয়ে রাখবো সেই এনার্জি আমার ছিল না। তাই বললাম যে আমাকে অর্ধেক কেটে দিয়ে যাও আর বাকিটা তুমি ফ্রিজে রেখে আসো। আর আজকে কিন্তু ইফতারে তেমন কোনো আয়োজন করবো না। আসলে রোজা রমজানের মধ্যে দেখা যায় তেমন কোনো খাওয়া দাওয়ার চাপ নেই, তাই দিনের বেলা কোনো রান্না বাড়া হয় না। আসতিম শুধু রোজা রাখে না, তো দেখা যায় যে খাবারটা থাকে ওটাই খায়, বা মাঝে মাঝে ওকে একটু নুডলস সিদ্ধ করে দিই। তো এই যে এখন রান্নাঘরে চলে আসছি। আর আজকে কিন্তু ইফতারিতে কোনো ভাজা পোড়া কিচ্ছু করব না। আর আব্বা আম্মা চলে গেছে আমার বোনের বাসায়, এই কারণে আসলে কিছু রান্না করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না। দেখা যায় একটা মানুষ থাকলে তাদের উসিলায় কিন্তু দেখবা নিজেদেরও রান্না করা হয়, খাওয়া হয়। অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি রান্না করব ইফতারিতে বা সেহরিতে। তারপরে ভাবলাম মেয়েরা যেটা পছন্দ করে ওদের জন্যই রান্না করি। আর যেহেতু আজকে ইফতারের আইটেম করবো না, মানে কোনো ভাজা পোড়া আইটেম করতে চাচ্ছে না, তো ভাবলাম একটু তো ভারী খাবার রাখতে হবে, নয়তো দেখা যায় নাফির আবার ভালো লাগবে না, নাফিতে রোজা রাখছে। তো ওর আর হচ্ছে তাসলিমের জন্যে ভাবলাম যে একটু মোরগ পোলাও রান্না করে দিই। প্রতিদিনই মুরগি খেতে ভালো লাগে না, তারপরে তো আবার আমাদের রান্না করতে হয়, ভালো না লাগলে খেতে হয়। তো আমি এখানে বেশি না অল্প পরিমাণেই নিয়েছি, একটা মুরগিকে 4 ভাগ করে নিয়েছি। আর হচ্ছে পোলাওয়ের চাল নিয়েছি, এখানে পোলাওয়ের চাল 1.5 কাপের মতো হবে, যেন আমাদের একবেলা সুন্দর মতো হয়ে যায়। তো চালটাকে খুব সুন্দর মতন ভেজে নিয়েছি। আর আমি কিন্তু অফ ক্যামেরায় চিকেনটাকে একটু রান্না করে নিয়েছি, 80% প্রায় রান্না করেছি। আর বাকি 20% দেখা যায় এই পোলাওয়ের সাথে দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা বলো তো, এই 11তম রমজান যে চলছে তোমাদের কেমন লাগলো, কিভাবে তোমরা আর কি সময় কাটাচ্ছ? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো সময় কাটছে। এখান দিয়ে দেখা যায় ইবাদতও করা হচ্ছে, এরপরে রান্না বাড়া তো আছে, বাবা মা আছে, শপিং, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালোই যাচ্ছে। তো আমি একটু চিনি দিয়ে দিব। আমার কাছে পোলাও বা বিরিয়ানিতে একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এটা অবশ্য যার যার টেস্ট অনুযায়ী, কেউ চাইলেই দিতে পারে, আবার চাইলে নাও দিতে পারে। তো দেখো পানিটা কিন্তু বলক চলে আসছে। আর এই পর্যায়ে কিন্তু এখন আমি দিয়ে দিব চিকেনটা, কারণ চিকেন আর পোলাও দেখা যায় একসাথে সিদ্ধ হবে। আর আমার কাছে একটু আগে দিলে কিন্তু ভালো লাগে, মনে হয় যেন পুরো চাউলের ভিতরে চিকেনের নির্যাসটা মিশে যাবে। ঝোল যতটুকু ছিল একদম কেচে কুচে দিয়ে দিলাম, যেন একটু ওয়েস্ট না হয়। আমার কাছে শুধু এভাবে খেতেও ভালো লাগে, মানে চিকেনটা কিন্তু শুধু পোলাও দিয়েও খাওয়া যেত, আবার পোলাওয়ের সাথে মিলিয়ে দিচ্ছি, এটা খেতেও ভালো লাগে। আর আমি কিন্তু মুরগিটাকে একটুখানি টক দই দিয়ে আর একটু অল্প আদা রসুন দিয়ে আর কি রান্না করে নিয়েছি, একটু পেঁয়াজ বাটা দিয়ে, আর কোনো মশলা দিইনি, শুধু একটু গরম মশলা দিয়েছি। এতেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। তো আমি চুলার আঁচটা একটুখানি বাড়িয়ে দেবো, আর খুব ভালো মতন যেন বলক ওঠে। তো বলক ওঠার পরে যখন 80%-এর মতো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি দমে দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে। আর দেখো অনেকটাই কিন্তু পানিটা টেনে গেছে, আর চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে আমি ঠিক 8 থেকে 10 মিনিটের মতন দমে রেখে দেবো। তো মোরগ পোলাওটা হতে থাকুক। আর আরেকটা চুলায় এখন আমি পরোটা ভেজে দেবো। আগেই বলেছি ইফতারিতে কোনো ভাজা পোড়া করবো না, তাই বলে কি ইফতারি খাবো না, তবে কি আমার পছন্দের আজকে ইফতারি আনিয়েছি, সেটা কি তোমরা দেখতেই পাবা। তো আমি পরোটা ভেজে নিচ্ছি, চেয়েছি আজকে ফ্রোজেন পরোটা করব। তো তোমরা গেস করো তো পরোটার সাথে কি খাওয়া যায়, কি দিয়ে খেলে পরোটা বেশি ভালো লাগে। তবে আমার কাছে তো চা দিয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু রোজা রেখে তো আর চা খাওয়া যাবে না, যদিও আমি খেতে চাই, কিন্তু আমার বর সেটা অ্যালাউ করবে না। যাই হোক, এই যে ফ্রোজেন পরোটা নিয়েছি, আর আমি একটু ঘি দিয়েই ভেজে নিব, কারণ ঘি ছাড়া পরোটা খেতে আমার ভালো লাগে না। আজকে 10তম রোজা যে গেল, এই 10 দিনের মধ্যে কিন্তু একদিনও আমার আর কি পরোটা খাওয়া হয়নি, চা খেয়েছি। প্রতিদিনই দেখা যায় ইফতারের পরে চা খেয়েছি, আর ইনশাল্লাহ আজকেও খাবো, চা খাবো, নয়তো কফি খাবো। দেখা যায় কি ইফতারের পরে শরীরটা এমনভাবে ছেড়ে দেয়, কিচ্ছু করতে ভালো লাগে না। তখন যদি আমি গরম গরম 1 কাপ কফি খাই, তাহলে দেখি শরীরটা পুরো চাঙ্গা হয়ে গেছে। চা খেলে অবশ্য এমন মনে হয় না, কিন্তু কফিতে শরীর পুরো চাঙ্গা করে ফেলে। এই কারণে দেখা যায় প্রতিদিনই আর কি কফিটা খাওয়া হয়, মাঝে মাঝে চাও খাওয়া হয়। এই যে এখন আমি কিন্তু লাল করে আর কি পরোটাটা ভেজে নিলাম, প্রত্যেকটা পরোটাই ভেজে নেব। আমি 5টা পরোটা ভাজবো 4 জনের জন্য। বেশি ভাজলে আবার দেখা যায় রয়ে যাবে, খাওয়া হবে না।
চুলায় পরোটা ভেজে নিচ্ছি, আরেক চুলায় মোরগ পোলাও দমে দিয়েছি। আর এখন এখানে আমি একটু ঘি অ্যাড করব। ঘিটা দিলে খেতে বেশি ভালো লাগে, তবে এই ঘিটা আমার কাছে একদম ভালো লাগছে না। এখন কবে যে আমি দেশ থেকে ঘি বানিয়ে আনবো বুঝতে পারছি না। আব্বা দেশে গেলে বানিয়ে এনে দেবে। আর এখানে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 ড্রপ কেওড়া জল, আর দিয়ে দিব 2 থেকে 3 ফোঁটা রোজ ওয়াটার। আসলে কেওড়া জল বলো বা গোলাপ জল বলো, ঘি বলো, এগুলো মূলত টেস্টের জন্য। এগুলো দিলে একটু শাহি শাহি ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আর আমি যেহেতু একদম ঘরোয়া মশলায় আর কি মোরগ পোলাওটা বানিয়েছি, তো এতটুকু না দিলেই হবে না। এমনি দেখা যায় বাদাম বাটা ব্যবহার করি বা একটু বেশি পরিমাণে ময় মশলা ব্যবহার করি। আজকে একদম সিম্পল সাদামাটা, আসলে রোজা রেখে অত একটা ভালো লাগে না, তাই শর্টকাটে যেভাবে টেস্টি হবে সেভাবেই রান্না করে নিলাম। আর এখন আমি উপর থেকে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজের বেরেস্তা। এটা অবশ্য অপশনাল, দিলে না দিলেও কোনো সমস্যা নেই, পোলাওতে দিলে ভালো লাগে। আর যেহেতু আমার ঘরে করা আছে, ভাবলাম একটুখানি দিয়ে দিই, যেহেতু সাদামাটাভাবে রান্না করছি যেন টেস্ট হয় খেতে। এখন আমি একদম ঢাকা দিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখে দিব রান্নাঘরে। আমি যে মোরগ পোলাও রান্না করেছি কাউকে বলি নাই, মানে নাফি তাসনিম কাউকেই বলি নাই, আমার বরকেও জানি নেই। কারণ আমি যা প্ল্যানিং করেছি ইফতারিতে, তো এগুলো কিন্তু খাওয়া হবে না। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি আয়োজন করেছি ইফতারিতে। এই খাবারটা আমার ভীষণ পছন্দ। আমি প্রায় আসরের নামাজের পরপরেই আমার বরকে ফোন দিয়ে বলেছিলাম যে আজকে কোনো ইফতারের আয়োজন করব না, আমি চিড়া ভিজেছি, তুমি একটা দই নিয়ে এসো। তো ওই যে দই নিয়ে আসছে। এখন ঘড়ির কাঁটা প্রায় 5:30টার মতো বাজে। আর এদিক দিয়ে তো আমার পরোটা ভাজা শেষ, ঘি দিয়ে পরোটা ভেজেছি, হটপটে রেখে দিয়েছি, একদম গরম আছে। আর এই যে সাথে তো চিড়া আছেই, তবে মনে হচ্ছে চিড়াটা খেতে পারবো কিনা জানি না। ইফতারের আগে মনে হয় যে অনেক কিছুই খাবো, কিন্তু ইফতারের পরপরই দেখা যায় একটু শরবত বা একটু খেজুর খাওয়ার পরে কিন্তু আর কিছুই ভালো লাগে না। আজকে সব হেলদি খাবার রেখেছি, আর রেখেছি হচ্ছে ডিম সিদ্ধ। আসলে রোজা রাখার পরে সবারই কিন্তু ডিম সিদ্ধ খাওয়া উচিত, ভাজা পোড়াটা যতটা পারা যায় অ্যাভয়েড করা উচিত। কিন্তু আমাদের কিন্তু ভাজা পোড়াটা খেতেই ভালো লাগে, রমজান মাস বলে কথা, ভাজা পোড়া ছাড়া কি চলে? তবে মাঝে মাঝে কিন্তু আমি স্কিপ করি, আর স্কিপ করে কিন্তু এই ধরনের খাবারের আয়োজন করি। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আজকে আমি শরবত করিনি, কারণ ডাক্তার মিষ্টি খেতে বারণ করেছে। আর দেখা যায় প্রতিদিনই শরবতের সাথে মিষ্টি খাওয়াই হচ্ছে। তো আমার বর এসে বলছে যে শরবত গোলাও নাই। আমি বললাম যে না, গোলাইনি। ও বলে যে শুধু পুদিনা পাতা দিয়ে লেবু দিয়ে গোলাইতা। তো আমি আমার বরকে বললাম শুধু পুদিনা পাতা লেবু দিয়ে কি শরবত খেতে ভালো লাগবে? একদম ভালো লাগবে না। সত্যি কথা যেটা, আজকে বানাতে ইচ্ছে করছিল না, কারণ আব্বা আম্মা তো নেই, এই কারণেই মনটা খুব খারাপ। সারাদিন শুয়ে বসে কাটিয়েছি, শুধু আমি আসরের নামাজের সময় রান্নাঘরে যে সিম্পল রান্নাবার আর কি কমপ্লিট করলাম। এখন দেখা যায় আর কি ইফতারের পরে ভোর রাত্রের জন্য রান্না বাড়া করব। আর এই রান্না বাড়াটা কিন্তু আমার ইফতারের আগে করতেই ভালো লাগে। আজকে কেন যেন ভালো লাগছিল না, এই কারণে চিন্তা করেছি ইফতারের পরেই সেটের জন্য রান্না বাড়া শেষ করব। মাগরিবের আজানের বেশি একটা সময় বাকি নেই, তো ভাবলাম যে চিড়া আর দইটা সার্ভ করে দিই। প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি। জানি না তাসনিম তো বলছে এটা কি, ও কখনো দেখে নাই, খায়ও নাই এইভাবে। আর নাফি এসে বলছে এগুলো কি করছো, ইফতারি কোথায়? তো আমি বললাম যে আজকে কোনো ভাজা পোড়া করি নাই, এই তো এগুলো ইফতারি। তো নাফি বলছে এটা কি, তাসনিম বলছে তুমি কি ভাত দিয়ে দই দিয়ে খাবা? আমি বলছি না, ভাত না, তুমি খেয়ে দেখো। 2 মেয়ের 1 মেয়েও খেতে চাচ্ছে না, ওরা বলছে যে খাবো না। আমি বললাম ঠিক আছে, তাহলে তোমরা পরোটা দিয়ে দই দিয়ে খাও। আজান কিন্তু হয়ে গেল। দেখো আমরা সবাই ইফতারি খাচ্ছি, কিন্তু নাফি একটা শুধু খেজুর নিয়ে বসে আছে। তারপর যখন ওর বাবা অনেক আর কি রাগারাগি করলো, তখন এই যে ডিমটা হাতে নিয়েছে। আর এই খাবার দেখে তো তার কি বাহানা, সে বলছে খাবো না। আর ওকে আমি বললাম কি আর কি, তুই যদি আজকে দই দিয়ে চিড়া দিয়ে খাস, তাহলে তোর পছন্দের একটা আমি খাবার এনে দিব। তো ও বলতেছে বলো আগে কী এনে দিবা। ও ভাবছে যে আমি কোনো খাবার অর্ডার করে আনবো। তো আমি বললাম যে না, আগে খা তারপরে। কিন্তু ওকে এত লোভ দেখেও কিছু খাওয়াতে পারলাম না। পরে বললো ঠিক আছে, আমাকে দই দিয়ে আর পরোটা দিয়ে দাও। তবে আমার ভালো লাগে, আমি কিন্তু ছোটোবেলায় খেতাম না, ওদের সমান যখন বয়স ছিল তখন আমরাও খেতে চাইনি। এই যে দেখো প্রথমেই কিন্তু প্লেটে বেড়ে ওকে সাধলাম, অনেক বললাম, ও বললো যে না কিছুতেই খাবে না। তারপরে যে প্লেটটা আমার জন্যই রাখলাম। আসলে ওদের দোষ দিয়ে লাভ নেই, এই বয়সে তো আমরাও এইসব খাবার খাইনি, খাওয়াতে পারে নাই আমার বাবা মা। আর আমি কিন্তু আমার বিয়ের পরেই শুনেছি যে দই দিয়ে চিড়া দিয়ে কলা দিয়ে নাকি খায়।
কারণ আমি যখন বরিশাল যেতাম প্রায় সময় দেখতাম লেখা দই চিড়া বা দধি চিড়া এরকম একটা লেখা থাকতো। তো সেই থেকে মনের মধ্যে একটু কৌতূহল জাগতো যে এটা আসলে খেতে কেমন। আর তো পরে একদিন টেস্ট করে দেখলাম যে ভালোই লাগে। তবে চিড়ার চাইতে আমি পরোটা দিয়ে খেতেই দইটা বেশি পছন্দ করি, বা মুড়ি দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। আমার বর দেখো ওকে পাশ থেকে একটুখানি খাইয়ে দেওয়ার চেষ্টা করলো, তা বলছে সে খাবে না। তো কী আর করবো, দুই মেয়েকে খাওয়াতে পারলাম না অনেক জোর জবস্তি করেও, তো ওদের আমি পরোটা দিয়ে দিলাম, ওরা পরোটা দিয়ে খেয়ে নিল। সাথে আমি কিন্তু দেখা যায় চিড়া দিয়ে খাওয়ার পরে একটা পরোটা নিলাম। আসলে পরোটা দিয়ে দই দিয়ে এটা এই খাবারের তুলনা হয় না, ভীষণ মজা লাগে আমার কাছে। তো তোমাদের কাছে কার কার কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। এরপরে কিন্তু আমরা মাগরিবের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়ে এখন একটু মোরগ পোলাওটা নিলাম। তো নাফিকে বলেছিলাম না যে ওর জন্য আমি একটা মজার খাবার এনে দিব, তার আগেই কিন্তু ও রান্নাঘরে যে দেখেছে কি আমি কী রান্না করেছি। তো নাফি তাসনিম দেখে খুব খুশি হয়ে গেছে, আর ওরাও নিয়ে খাচ্ছে, আর আমিও খাওয়ার জন্য এনেছিলাম। তো দেখো আমার বর শুয়ে শুয়ে মোবাইল দেখছিল, তো ওকে আমি বললাম তুমি কি খাবা, বললো খাবে, তবে সে শুয়ে শুয়ে খাবে, উঠে বসবে না। কি আর করবো, তাকে আমি শুয়ে শুয়ে খাইয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি। আসলে মোরগ পোলাওটা কিন্তু খুব মজা হয়েছে, এত সাদামাটাভাবে রান্না করেছি তাও ভালো লেগেছে। আমার বর কিন্তু দেখা যায় মোরগ পোলাও বা বিরিয়ানি রান্না করলে বেশি একটা খেতে চায় না, তো ওর কাছেও নাকি আজকে খুব ভালো লাগছে। ড্রপ ঠিক মতন দিয়ে ওটা জানি মিস না যায়, আর সমস্যা দিকে না তো আমার সব তো লেখেছি মাফিল করে নিব। শুক্রবার দিন মনাজা দেবো, শুক্রবার মনাজা দিলে রানা দিলে শুক্রবার রাখতে আইতে আবার দেশে যাওয়ার কথা কই না, ঈদ এই শনিবার কে রোজার এই কদিন এখানে থেকে দেবে জান আমি লাগাই। আব্বা মা প্রথম রোজা থেকে আমার বাসায় ছিল, খুব ভালো লাগছিল। কারণ আব্বার তো চোখে অপারেশন হয়েছে, ড্রপ দেওয়ার প্রয়োজন ছিল, প্রতি ঘন্টায় ঘন্টায় ড্রপ দেওয়া লাগতো। আর এখন আর কি ড্রপের সময়টা চেঞ্জ হয়েছে, 4 ঘন্টা অন্তর অন্তর দিলেই হয়। তো আব্বা আর মা কিন্তু আপার বাসায় চলে গেছে, যে আব্বা এখন নামাজ পড়ে আসছিল, ব্যাগটা নিয়ে চলে গেল। আর আগামীকাল বলছে মাহফিলে যাবে সারসিনা শরীফের। তো তোমরা আমার আব্বা মার জন্য দোয়া করো, আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন, শরীরটা যেন সুস্থ সবল রাখেন। আমিও তোমাদের সবার বাবা মায়ের জন্য দোয়া করি। তো এই যে আব্বা আর কি চলে যাওয়া পর্যন্ত দাঁড়িয়েছিলাম গেটের কাছে, মনটা ভালো লাগছে না। আসলে বাবা মা যদি কাছে থাকে সবারই ভালো লাগে। আর আমার বাসায় প্রথম রোজা থেকেই ছিল, মানে খুব ভালো লাগছে। এখন আসলে ইফতারিও বানাতে ইচ্ছে করে না, কিছু খেতেও ইচ্ছে করে না। যাই হোক, তারপরে তো রান্না বাড়া করতেই হবে। তো এখন ডাল আর ভাতটা বসিয়ে দিলাম, এগুলো হতে থাকুক। এগুলো হতে হতে আমি আর কি ইশারের নামাজটা শুরু করে দিব, এরপর আবার তারাবি পড়তে হবে। রান্না বসিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি কিন্তু নামাজ পড়ে আসছি। আর আজকে রান্না করতে এত কষ্ট লাগছিল কি আর বলবো, তবে মাঝখানে কিন্তু আমি কফি বানিয়ে খেয়ে নিয়েছি। কফিটা খাওয়ার পরে কিন্তু শরীরটা একদম চাঙ্গা লাগছে। আজকে মোটামুটি কয়েক আইটেমের রান্না করার প্ল্যানিং আছে, কারণ মুরগি তো লাগে, দেখা যায় নাফি তো রোজা থাকে, রোজা রেখে ও অন্য কিছু খেতে চায় না, আবার তাসনিমও দিনের বেলা অন্য কিছু থাকলে খেতে চায় না, মাংসটা হলে একটু খেতে পারে। তো এই কারণে মাংস ভিজিয়েছি, সাথে হচ্ছে ডাল আর করলা ভাজি, আর আমাদের জন্য একটা তরকারি রান্না করব, একটা লাউ এনেছে। তো লাউটা যদি এখন ঘরে রেখে দেই বাড়তি হয়ে যাবে, তো চিন্তা করেছি লাউটাও আজকে রান্না করে ফেলবো। প্রয়োজনে আবার দেখা যায় তরকারি থেকে গেলে ফ্রিজে রেখে খাওয়া যাবে। আসলে রোজা রমজানের দিনে বেশি রান্না বাড়া ভালো লাগে না, আবার অত খাওয়া হয় না। অনেক আর কি খাবার দাবার রয়ে যায়, সেগুলো ফ্রিজে রেখে তারপরের দিন আবার খেতে হয়। তারপরেও তো রান্না করতে হয়, আর যেদিন একটু কম রান্না করি সেদিন মনে হয় কি যেন রান্না করি নাই, মানে রান্না হয় নাই। খেতেই বসতে গেলে বোঝা যায় যে রান্না বাড়া কিছুই হয়নি। তো একদিন আমার এমন হয়েছিল, এরপর থেকে আমি বলি কি যে রান্না বেশি করে রাখবো, প্রয়োজনে আমি পরের দিন ফ্রিজে রেখে খাবো, তাও আমি কম রান্না করবো না। যাই হোক, এদিক দিয়ে কিন্তু দেখো আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি, আর এখন করলা ভাজিটা বসিয়ে দিব। করলা ভাজি যদি তিতা না হয় আর যদি খেতে ভালো হয়, তাহলে দেখবা করলা ভাজি দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায়। আমার বর খুব পছন্দ করে, আমার আব্বাও পছন্দ করে, কিন্তু আব্বা মা তো চলে গেল আপার বাসায়। আপার বাসায় 2 দিন থাকবে, আব্বা আবার মাহফিলে গেল সারসিনা শরীফের। তো সেখান থেকে আসবে হচ্ছে শুক্রবার এসে আবার নাকি শনিবার দেশে চলে যাবে। তো আমরা বোনেরা বা আমার হাজব্যান্ড, আমার দুলাভাই এত বলছে থাকার জন্য, বলছে যে ঈদটা ঢাকায় করে যান, কিন্তু থাকবে না। এই কয়দিনেই রয়ে গেছে, মনে হয় তাদের কষ্ট করে বেঁধে রেখেছি, বিশেষ করে আমার আব্বাকে। আমার মার অবশ্য ভালো লাগে আমাদের কাছে, কারণ মা তো দেশে একদম একা একা থাকে, একদম একা একা রান্না করতে হয়, খেতে হয়। এই কারণে মার বেশি একটা ভালো লাগে না। আর আব্বার ছোটোখাটো একটা মুদি দোকান আছে, ওই মুদি দোকানের টানে আব্বা দেশে চলে যেতে চায়। আসলে দোকানপাট যদি বেশি দিন বন্ধ থাকে, ব্যবসা বাণিজ্যের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। আমার বাবাকে দেখেছি ছোটোবেলা থেকেই ব্যবসা বাণিজ্য করতে, আর এখনও দেখা যায় এত বয়স হয়েছে তারপরেও কিন্তু নিজেই দোকানদারি করে আর কি জীবনযাপন করতে পছন্দ করে।
ভাত ডাল হয়ে গেছে, ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি। আর মুরগির মাংস রান্না করব, তো মুরগির পাটা ছিলে দেয় না, এবার মুরগি যে ফার্ম থেকে ছিলে এনেছে, তো এখন আমি মুরগিটা একটু আর কি পাগুলো ছিলে নেবো। এই পাগুলো বাছতে আমার কাছে মাঝে মাঝে ভালো লাগে, আবার মাঝে মাঝে একদম বিরক্ত লাগে। পাগুলো কিন্তু বেশি বয়েল হয়ে গেলে আর কি ছিলতে সমস্যা হয়, এই কারণে আমি তাড়াতাড়ি তুলে নিব, তাহলে কিন্তু ইজিভাবে চামড়াগুলো উঠে যায়। তো এর আগে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে, তো ভাবলাম যে ভাজিটা একটু নাড়াচাড়া দিয়ে নিই। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর এই ভাজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম তিতা লাগে না। আমি মাঝে মাঝে চেষ্টা করি যেন একটু তিতা হয়, কিন্তু দেখি তিতা লাগে না। করলার ভাজি বিশেষ করে রান্না করার পরপরই কিন্তু প্লেটে সার্ভ করে নিতে হয়, তবে সেক্ষেত্রে স্টিলের প্লেটে না, তাহলে কিন্তু তিতা হওয়ার একটা চান্স থাকে। চেষ্টা করি মেলামাইন অথবা সিরামিক্সের প্লেটে রাখার জন্য। তো এদিক দিয়ে কিন্তু আমার আর কি ভাজি হয়ে গেল। এখন আমি মুরগির পাটা বেছে নেব, আর মুরগিটাও কিন্তু আমি কেটে নিয়েছি। আজও 2-3 দিন ধরে দেখছি গ্যাস ভালোই আছে, রান্না বাড়া করতে কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা, হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, আমি ভেবেছিলাম এটা নিয়ে ছোট্ট একটা আমি ভিডিও বানাবো। ইদানিং চোখের সামনে একটা নিউজ বারবারই আসছে যে গ্যাসের লাইন বলো বা গ্যাসের পাইপ বলো বাস্ট হয়ে মানুষ দগ্ধ হয়েছে। একই পরিবারের দেখা যায় 5-7 জন এমন করে দগ্ধ হচ্ছে, বিশেষ করে ভোর রাত্রে। তো আমার কেন যেন মনে হয় যে বাসা বাড়িতে তো এখন গ্যাস থাকে না, আর অনেক সময় দেখা যায় যে গ্যাসটা আমরা ছাড়ার পরে চেক করে দেখি যে গ্যাস আছে কিনা, কিন্তু গ্যাসটা যে আমরা অফ করব আমাদের কিন্তু মনে থাকে না। আর আমার মনে হয় এটাই হচ্ছে মেন কারণ গ্যাসের আর কি বোতল বাস্ট হওয়ার। তো তোমরা অবশ্যই খেয়াল রাখবা, যখনই রান্না করতে যাবা গ্যাসের চুলাটা অফ আছে কিনা খেয়াল করবা। যখন ঘুমাতে যাবা তখনও ঘুমাতে যাওয়ার আগে যদিও তুমি শিওর থাকো যে গ্যাসের লাইন বন্ধ করা আছে, তারপরে আমি বলবো একবার চেক করে দেখে নেওয়া যে গ্যাসের লাইনটা বন্ধ আছে কিনা। আবার বাইরে যাওয়ার সময়ও বিশেষ করে দেখা যায় ঈদের ছুটিতে আমরা অনেকেই বাইরে যাই, বাইরে শপিং করার জন্যই, কেনাকাটা করার জন্য বাইরে বের হচ্ছে 2-3 ঘন্টার জন্য। তো তখনও কিন্তু যাওয়ার আগে অবশ্যই গ্যাসের লাইনটা চেক করে যাবা। আমার মনে হয় এতে করে অনেকটাই বিপদের হাত থেকে আমরা রক্ষা পাবো। যেভাবে চুরি ডাকাতি ছিনতাই বাড়ছে, তো আমি মনে করি ঈদে একদম বাড়িঘর ফাঁকা না রেখে যাওয়াই ভালো, কোনো আত্মীয় স্বজন বা নিকট কোনো আত্মীয় স্বজনকে রেখে যাওয়া ভালো, আর না পার থেকে কোথাও না যাওয়াই ভালো। আর অনেকেই দেখি যে কোথাও ঘুরতে যাওয়ার আগে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, এই কাজটা কিন্তু একদম করা উচিত না। হয়তো বা ঘুরে আসো, ঘুরে এসে তারপরে তোমরা ফেসবুকে যেখানে হোক স্ট্যাটাস দাও যে আমরা অমুক জায়গায় আছি তমুক জায়গায় আছি। তো এতে কি হয় যে চোরেরা কিন্তু অ্যালার্ট থাকে। আবার অনেক সময় কিন্তু নিজেদের আর কি পারিবারিকভাবে কিন্তু অনেকে শত্রুতামি করে কিন্তু চুরি ডাকাতের ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে থাকে। তো তখন কিন্তু ওরা বুঝে যায় যে তুমি বাসায় নাই, বাসা ফাঁকা আছে। তো আশা করছি আমার এই ছোট টিপসগুলো তোমাদের খুব কাজে লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর বন্ধুরা, আজকে তোমরা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো, তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশেই থেকে যেও। আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরে বলবো তোমরা দেখতে থাকো, ইনশাল্লাহ দেখতে দেখতে একদিন তোমাদের ঠিক ভালো লেগে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে এত দূর আনতে সহায়তা করেছে, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান। তো দেখো কথায় কথায় কিন্তু আমার রান্না বাড়া অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি মুরগির মাংস বসিয়েছি, আরেক চুলায় বসিয়েছি লাউয়ের তরকারি। তবে আমার কেন যেন মনে হচ্ছে আজকের লাউটা খেতে মজা লাগবে। দেখতে হয়তো বা ভালো লাগছে না, কিন্তু কেন যেন মনে হচ্ছে লাউটা টেস্ট হবে। আর সত্যি কথা, লাউটা ভীষণ মজা হয়েছিল, কারণ আমি তো খেয়েছি, খাওয়ার পরে এরপরে ভিডিও এডিট করছি। দেখতে যেমনই হোক না কিন্তু টেস্টটা দারুণ হয়েছে। তো এই যে দিয়ে দিলাম কাতলা মাছ, কাতলা মাছের মাথা, তারপরে মাছ, এগুলো দিয়েই রান্নাটা করছি। বলক ওঠার পরপরই কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম। আমার কাছে কেন যেন মনে হয় বলক ওঠার পরপরই যদি মাছ বা মাংস দেওয়া হয়, এতে করে কিন্তু গ্রেভির সাথে খুব সুন্দর আর কি মিশে যায়, আমার কাছে ভালো লাগে। দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ, কারণ আমি কিন্তু এখানে শুকনো মরিচ ব্যবহার করিনি। লাউ তরকারি আবার ঝাল হলে খেতে ভালো লাগে না। আর নামানোর আগে দিয়ে দিব ফ্রেশ ধনেপাতা কুচি। লাউ তরকারিটা খেতে আমার বর ভীষণ পছন্দ করে, দেখা যায় নামাজ পড়ে এসেই ও অর্ধেকটাই খেয়ে নিয়েছে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।